আমরা গল্প শোনাতে চাই। ছোটরা যেমন গল্প শুনতে খুবই পছন্দ করে, বড়রাও কিন্তু এই গল্প শুনতে খুবই পছন্দ করে। আর সেই গল্প যদি হয় তরুণদের গল্প, তাহলে তো কথাই নেই। কারণ তরুণদের ওই গল্পে একদিকে যেমন থাকে লড়াই চালিয়ে যাওয়ার নানা ঘটনা, অন্যদিকে থাকে বিস্ময়কর নানা বিষয়। আমরা তরুণদের গল্প শোনাতে চাই, তরুণদের কথা বলতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ প্রচারিত হয়। শুরুতেই থাকছে আমার চেষ্টা। ২০১০ সালে মিরপুর ১০ নম্বরে আমার এক ফ্রেন্ড রোজার আগে খুব আমাকে প্রেশার দিছিল যে চল দুইজন মিলে হলো গিয়ে একসাথে কাপড়ের ব্যবসা করি। তো তখন আমি মাত্র এসএসসি পাশ করেছি। তখন বঙ্গবাজার থেকে আমরা কিছু কাপড় এনে এখানে সেল করার ব্যবস্থা করি। তো যখন সেল করার ব্যবস্থা করি, কোনো এক ফ্রেন্ড আমাকে বলেছিল যে রাকিব সারা জীবন এইসব করেই চলবে। তো তার উদ্দেশ্যে আজকে বলতে চাই যে তার আজকে স্যালারি মানে তার বর্তমান অবস্থা হলো গিয়ে মান্থলি সে আর্ন করে ৩০,০০০ টাকা, আর আমি মান্থলি আর্ন করি ৩ লাখ টাকা। ব্যবধানটা হলো গিয়ে এই জায়গাতেই, সময়ের ব্যবধান। ওই কথাটার জিদের উপরে আমি কিন্তু ওইখান থেকে আর ব্যবসা কোনোদিন ছাড়িনি। অর্থাৎ ঘুরে দাঁড়াতে হলে এরকম জেদি হতে হয় না, আমাকে পারতেই হবে, ভেতরের এরকম একটি শক্তি থাকতে হয়। আমাদের দেশের তরুণদের বিশাল পুঁজি নেই বলে তাদেরকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, এটাই সমাজের বাস্তবতা। এক্ষেত্রে পরিশ্রম আর মেধা দিয়ে এগিয়ে যেতে হয়, যা ম্যাজিকের মতো কাজ করে, যেমনটা রাকিবের বেলায় করেছে। মাত্র ৩ বছরে স্পিরুলিনা দিয়ে সে এখন মাসে আয় করছে ৩ লাখ টাকা। মিরপুরে বেড়ে ওঠা রাকিবের গল্পটিও বেড়ে ওঠে মিরপুর থেকেই। বাড়তে বাড়তে তার চাষের স্পিরুলিনা ছড়িয়েছে সারা দেশে। তৈরি হয়েছে স্পিরুলিনা বিষয়ক কয়েকশো নতুন উদ্যোক্তা। ৮,০০০ টাকা দিয়ে যাত্রা শুরু করা রাকিবের স্পিরুলিনার ব্যবসা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোন দিকে যাচ্ছে, সেটা আমরা রাকিবের কাছেই শুনবো। আমি এই স্পিরুলিনার ব্যবসা শুরু করি ২০২০ সালে। ২০ সালের পর থেকে আমি সর্বপ্রথম ৮,০০০ টাকা বিনিয়োগ করে আমি এটা শুরু করি। আমি যদি আমার কোম্পানির ভ্যালুটা ধরি, তাহলে এখন প্রায় কোম্পানি ভ্যালু আছে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। ৮,০০০ টাকা বিনিয়োগ দিয়ে আমি আজকে ২৫-৩০ লক্ষ টাকার একটা কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছি। মান্থলি আমার পার্সোনালি ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা থাকছে। স্পিরুলিনা সামুদ্রিক শৈবাল, এটি এখন কৃত্রিম উপায়ে এরকম পানির ট্যাঙ্কেও চাষ করা যাচ্ছে। স্পিরুলিনাকে বলা হয় সুপারফুড, যা বিশ্বের সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ জলজ উদ্ভিদের একটি। এতে আছে মাছ ও গরুর মাংসের তুলনায় ৩ গুণ ও ডিমের তুলনায় ৬ গুণ বেশি প্রোটিন, পালং শাকের তুলনায় ৬৫ গুণ বেশি আয়রন ও দুধের তুলনায় ১০ গুণ বেশি ক্যালসিয়াম। তাছাড়া একইভাবে কয়েক গুণ বেশি আছে মিনারেল ফাইবার সহ আরও নানা পুষ্টিকর উপাদান। উন্নত দেশে এর আছে ব্যাপক চাহিদা, কারণ তারা জানে এর একটি ক্যাপসুলে আছে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ যৌন সমস্যার সমাধানে নানা কার্যকর উপাদান। আমি মূলত হলো গিয়ে বিমানের ইঞ্জিনিয়ার হিসেবে পড়াশোনা করেছি। ২০১৬ সালে আমি পড়াশোনাটা শেষ করে আমি যখন জবের জন্য অ্যাপ্লাই করি, আমাকে স্যালারি দিচ্ছিল ১৩,০০০ টাকা। তো তখন আমি এই স্যালারিতে আমার পোষাচ্ছিল না, কারণ আমার তখন রানিং আমার বিজনেস ছিল, ইনকাম ছিল হলো গিয়ে প্রায় ২০,০০০ টাকা। তো এটা আমার তখন আদার্স বিজনেস ছিল। আদার্স বিজনেস যেরকম অনলাইনে ক্লোথিং আইটেম আমি সেল করতাম। তার মানে আপনি ছাত্র অবস্থায় বিজনেস করতেন? জি, ছাত্র অবস্থায় আমি হলো গিয়ে ফুডের যে হলো গিয়ে ইয়েগুলি ছিল, যে চিকেন ফ্রাই, হ্যাঁ, এই দোকানগুলি ছিল আমার ১২-১৩ সালের দিকে। তখন আমি ইন্টারে পড়ি। ওইখান থেকে আমি যখন পড়াশোনা শেষ করে ১৬ সালে চাকরিতে যাই, দেখা যায় আমি 1 মান্থ চাকরি করার পরে আমার এটা হয় না। দেন আমি এই চাকরিটা ছেড়ে দিই, চিন্তা করি আমি নিজেই কিছু করব, নিজেই ব্যবসাকে বড় করব। ২০ সালে যখন আমি এই স্পিরুলিনা সম্পর্কে জানতে পারি, তো তখন আমি চিন্তা করি এইটা দিয়ে আমি কোনো একটা ফিউচারে কিছু করতে পারবো। খোলামেলা পরিবেশে মাত্র কয়েক হাত জায়গায় ২টি ট্যাঙ্ক বসিয়ে অনায়াসে যে কেউ স্পিরুলিনা চাষ করতে পারেন। অনেকে তা করছেনও, কিন্তু কজনই বা সফলতা পাচ্ছেন। রাকিবও হয়তো পেতেন না যদি তিনি ভিন্নধর্মী চিন্তা না করতেন।
স্পিরুলিনা চাষ করে সেটি বাজারজাতকরণের মধ্যেই সবচেয়ে বড় জটিলতা। এখানেই রাকিবের ভিন্নধর্মী চিন্তা। স্পিরুলিনা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে সারা দেশে কয়েকশো তরুণ উদ্যোক্তা তৈরি করা, যারা স্পিরুলিনার মার্কেটিংয়ের কাজটিও করতে থাকবে। এই পণ্যটা আমি সেলিং করে যে প্রাপ্যটা আমার পাওয়া দরকার ছিল, উচিত ছিল, সেটা আমি পাচ্ছি না। তখন আমার মাথায় আসে যে আমি আরও মানুষকে শিখাই, তাদের পণ্যটা কিনি এবং তাদের দ্বারাই এটাকে সেল করাই। আমার অধীনে প্রায় হলো গিয়ে 26টা প্রজেক্ট চলছে এবং 26টা প্রজেক্ট এবং হলো গিয়ে ডিলার, এসআর এগুলি সব মিলিয়ে প্রায় 300 থেকে 400 জন মানুষ এই ইয়ার মধ্যে এই স্পিরুলিনার ভিতর জড়িত আছে। আলাদিনের চেরাগ পেলে যেমন অনেক কিছু পাওয়া যায়, ঠিক সেভাবেই যেন অনেক কিছু পেয়ে গেছেন আবরার। অথচ তার শুরুটা শূন্য থেকে, তারপর মাত্র 7 বছর। এই 7 বছরের তরুণ উদ্যোক্তা আবরার চট্টগ্রাম শহরে আন্তর্জাতিক মানের 3টি রেস্টুরেন্ট ও একটি বেকারির মালিক। খুব শীঘ্রই তিনি চালু করতে যাচ্ছেন আরও কয়েকটি রেস্টুরেন্ট ও বেকারি। 7 বছর আগে আমরা যদি এই আবরারকে দেখাতাম, তাহলে কি দেখাতাম জানেন? সে একটি ভ্যান গাড়িতে করে বার্গার নিয়ে যাচ্ছে। সেই ভ্যান গাড়িতে করে ফুটপাতের পাশে দাঁড়িয়ে সে বার্গার বিক্রি করছে। ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা সেই তরুণ উদ্যোক্তা, যিনি কিনা বার্গার বিক্রি করতেন 7 বছর আগে, তিনি 7 বছর পরে এসে চট্টগ্রাম শহরে 3টি অভিজাত রেস্টুরেন্টের মালিক, একটি বেকারির মালিক। তার হাতে কি সত্যিই জাদু আছে? আছে, পরিশ্রম আর মেধার জাদু। চট্টগ্রামের ব্যবসায়ী পরিবারের সন্তান আবরার লন্ডনে উচ্চশিক্ষা শেষ করে তিনি দুটো সিদ্ধান্ত নিতে পারতেন। প্রথমত, ব্রিটেনে থেকে গিয়ে ভালো ক্যারিয়ার গড়তে পারতেন, অথবা দেশে ফিরে এসে বাবার ব্যবসা বেছে নিতে পারতেন। কিন্তু তিনি কোনোটিই করলেন না, বরং নিজে কিছু করার নেশায় তিনি শুরু করলেন চট্টগ্রামের ফুটপাতে বার্গার বিক্রি। এই সেই ভ্যান গাড়ি যা দিয়ে 7 বছর আগে আবরার ফুটপাতে বার্গার বিক্রি শুরু করেন। তখন জার্নিটা ছোট হলেও স্বপ্ন ছিল বড়। তো সেই সুবাদে ফুটপাথ থেকেই আমাদের জার্নিটা স্টার্ট হয়। কার্ট 6 মান্থস থেকে 8 মান্থস করার পর আমরা যখন দেখলাম না মাশাআল্লাহ একটা ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি, পরে আমরা কার্টটা থেকে একটা ছোট একটা ক্যাফেতে আমরা ওটাকে কনভার্ট করে ফেলি, বুমটাউন ক্যাফে নামে, যেটা একটা ছোট প্যাশন দিয়ে স্টার্ট হয়েছিল। এরপর আস্তে আস্তে ওটা একটা বড় রেস্টুরেন্ট, এরপর বেকারিতে রূপ ধারণ করে। যখন ফুটপাতে দেখতাম মানুষ বার্গারটা খেয়ে ভালো কিছু ফিডব্যাক দিত, তো ওটাকেই কাজে লাগিয়ে আমরা রেস্টুরেন্টে কাজ শুরু করি এবং আল্লাহর রহমতে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রেস্টুরেন্ট আমরা করতে পসিবল হই। প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সন্তান হয়ে লন্ডনে উচ্চশিক্ষা শেষ করে দেশে এসে ফুটপাতে বার্গার বিক্রি, সেখানে কি পরিবারের পক্ষ থেকে কোনো রকম বাধা ছিল না? পারিবারিকভাবে কখনো কোনো বাধা আসেনি। ওরা আমার কোনো কাজকে ছোট করে দেখেনি, বরঞ্চ আরও উৎসাহ করেছে। আমার ফ্যামিলির সবাই যথেষ্ট পরিমাণ উৎসাহ করেছে। কোনো কাজকে আসলে ছোট করে দেখা উচিত না। আমরা যে পারিবারিক ব্যবসার কথা বলছি সেটাও ছোট থেকেই বড় হয়েছে, তো ওই বিলিফটা এখনও আছে, কোনো কাজই ছোট না। আবরার ঠিকই প্রমাণ করলেন 7 বছর আগে তিনি যে লক্ষ্য নিয়ে ফুটপাতে বার্গার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই সঠিক ছিল বলেই তিনি আজ তার আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট রিগালো নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজকের থেকে 7 বছর আগে জমানো 1 লাখ টাকা দিয়ে যে আমি কার্ডটা বানিয়েছি, ওটার স্বপ্ন দিয়েই আজকে আমি এই পর্যায়ে ফুড ইন্ডাস্ট্রিতে এই পর্যায়ে আসতে পেরেছি। টোটাল এখন আমরা ফুড লাইনে আমাদের
3টা রেস্টুরেন্ট আছে এবং রিসেন্টলি আমরা একটা গোরমে বেকারি ওপেন করেছি। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে এই বেকারিরও 3 থেকে 4টা আউটলেট ইনশাল্লাহ আমরা চিটাগং শহরে হবে। অলরেডি একটা রানিং আছে, আরও 3টা হবে। 100 মানুষের কর্মসংস্থান ডিরেক্টলি ইনডিরেক্টলি আমাদের আন্ডারে হয়েছে ফুড লাইনে, এবং এটা আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা ইনশাল্লাহ ডাবল হওয়ার পসিবিলিটি আছে। একটু সুযোগ পেলে মেধাবীরা তাদের পরিশ্রম দিয়ে ঠিকই উঠে আসে, কিন্তু সেই একটু সুযোগও যখন আমরা তাদেরকে দিতে পারি না তখন কি হয়? তখন সেটাই হয় যে ওই মেধাবীদেরকে আমরা আর খুঁজে পাই না, তারা শুরুতেই হারিয়ে যায়, যা কিনা আমাদের দেশে প্রতিনিয়ত হচ্ছে। নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও যে মেধাবীরা ঠিকই উঠে আসে, তাদের জীবনে এমন কিছু গল্প থাকে যা কিনা নাটক সিনেমার গল্পকেও হার মানায়। সেরকমই একটি গল্প আপনাদেরকে শোনাবো। বাবা চাতাল শ্রমিক, মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। এমন দিনমজুর বাবা মায়ের সন্তান মেহেদি হাসান এবার বুয়েটে চান্স পেয়েছেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরের ঘুরনগাছা গ্রাম। হতদরিদ্র পরিবার বলতে যা বোঝায় সেটাই মেহেদির পরিবার। এরকম একটি পরিবার থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে চান্স পাওয়ার বিষয়টি হয়তো এখন দৃশ্যমান, কিন্তু বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার আগে এই মেহেদিদের মতো মেধাবীদের কতটা যে লড়াই চালাতে হয় সেটা আমাদের কজনেরই বা জানা হয়ে ওঠে। মেহেদি যখন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেবে তখন শিক্ষকের কাছে প্রাইভেট পড়া সেটা তো চিন্তারই সুযোগ ছিল না, কারণ তাকেই যে টিকে থাকতে হতো টিউশনি করে। আমি নিজে অনেক কষ্ট করছি যে আমি প্রাইভেট যখন পড়তাম তখন প্রাইভেট টিউশনির টাকা দিতে পারতাম না। তো আমাকে যে শিক্ষক মণ্ডলী পড়াইতো তো তারা দেখতো, জানতো যে ছেলেটা ভালো পারতেছে, তো এই মনে করে তারা আমার কাছে কোনো টাকা পয়সা চাইতো না এবং তারা আমাকে ফ্রি সার্ভিস দিয়ে প্রাইভেটগুলো টিউশনিগুলো চালাইতো। এসএসসির পর এবার এইচএসসির পালা। এটা গরিব মেধাবীদের জন্য অত্যন্ত কঠিন একটি ধাপ। বেশিরভাগ দরিদ্র মেধাবীরা এই ধাপেই হারিয়ে যায়, যেমনটা বলছিলেন মেহেদি। ক্লাস 10 পর্যন্ত সরকার সবাইকে ফ্রি বই খাতা দিয়ে থাকে, কিন্তু কলেজে ওঠার পর বই খাতা নিজেকে কিনতে হয়। তো সেখানে বই খাতা কেনার প্রচুর টাকা পয়সার দরকার হয়, কারণ অনেক বই। তো সেখানে একটা দুর্ভোগ ভুগতে হয়। তো সেখানে আমার বাবা মা অনেক কষ্ট করে বাড়ি থেকে অনেকভাবে সাপোর্ট দিয়ে আমাকে টাকা পয়সা দেয়, তো আমি বই খাতা কিনি। আমি খুব কষ্ট করে দিন চালাই এবং খুব অভাবের মধ্যেই দিন চালাই। আমার ছেলেকে খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে আর কি রোজগার করে যা হয় এতে খুব কষ্ট করে চালাই আর কি, সংসারও খুব কষ্ট করে চালাই। এইচএসসির পর এবার পালা ভালো কোথাও ভর্তির সুযোগ নিশ্চিত করা। এখানে দরিদ্রদের মেধা যতই পরীক্ষিত হোক না কেন, এখানেই অনেককে হারিয়ে যেতে হয় অর্থনৈতিক বৈষম্যের মধ্য দিয়ে। ইন্টারমিডিয়েট পরীক্ষার 20 দিন আগে আমি গুডি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের কথা শুনি, যারা সারা বাংলাদেশ থেকে 30 জন কাকে এই ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে ফ্রি সার্ভিস দেয়, ঢাকা গিয়ে 4 মাস ফ্রি কোচিং করায় এবং তাদের থাকা খাওয়া দাওয়া সব ফ্রি দেয়। জানুয়ারি মাসের 1 তারিখে আমি ঢাকা চলে যাই। তো সেখানে 4 মাস গুডি ফাউন্ডেশন আমাকে ফ্রি সার্ভিস দেয়। তারা আমাকে বলে যে তুমি ভালো কিছু একটা করো, পড়ালেখা চালিয়ে যাও। তো আমিও পড়ালেখা চালিয়ে গেছিলাম। তো সবারই সমন্বিত প্রচেষ্টা এবং গ্রামবাসীর দোয়া এবং আশীর্বাদ এবং দেশবাসীর আশীর্বাদে আমি বুয়েট পরীক্ষা দিই, বুয়েট ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হই। এরকম কঠিন সব লড়াইয়ের মধ্য দিয়ে মেহেদি আজ বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু কেন মেধাবীদের এত লড়াই করতে হবে? আর সবাইকে তো সেটা করতে হচ্ছে না, তাহলে কেন এই বৈষম্য? এটা আমার আকুল আবেদন যে আমাদের মতো যে গরিব দরিদ্র এবং মেধাবী স্টুডেন্ট আছে তাদেরকে খুঁজে বাইর করে সরকার তাদের সাহায্য করে, কিন্তু তাদেরকে আলাদাভাবে একটা সাহায্য সহযোগিতা করে তাদেরকে যদি এইভাবে সাপোর্ট দেয় সরকার, তাহলে আমাদের এলাকার প্রত্যন্ত এলাকার যেখান থেকে শিক্ষার কোনো আলো নেই সেখান থেকেও আমাদের গরিব এবং দরিদ্র স্টুডেন্টরা অনেক ভালো জায়গায় অর্থাৎ বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, বিউ এরকম ভালো জায়গায় তারাও যেতে পারবে। মেধাবীদের লড়াইয়ের এই গল্পে আমরা কেবল বিজয়ীদেরই দেখতে পাই, কিন্তু
দরিদ্রতার কারণে যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে আমরা আর দেখতে পাই না, বুঝতে পারি না এতে মেধাবীদের হারিয়ে দেশ ও সমাজের কতটা ক্ষতি হচ্ছে। যখনই সাপের দেখা তখনই ডাক পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রফিকে। সাম্প্রতিক সময়ে তিনি ক্যাম্পাসের লোকালয় এবং বেশ কয়েকটি বাসাবাড়ি থেকে একের পর এক সাপ উদ্ধার করেছে। সাপ নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই এমন বার্তাই তিনি দিতে চান তার প্রতিটি উদ্ধার অভিযানের মাধ্যমে। ওইসব অভিযানের একটি ছিল কোনো একটি ভবনে কম্পিউটারের সিপিইউর ভেতর থেকে সাপ উদ্ধার করা। গতকাল রাতেও একটা অজগর সাপ উদ্ধার করি। নির্বিশেষে এই অজগর সাপটি গিয়ে দেখলাম যে মানুষজন বেশ ভিড়, আতঙ্ক। ওইখানে দেখলাম যে রান্নাঘরে বেশ ঘাপটি মেরে বসে আছে চুপ করে। মূলত সে খাবারের সংগ্রহ করার জন্যই সেখানে আসে। ডিম থেকে ফুটে বাচ্চাগুলো যখন বের হয় তখন সে খাবার সংগ্রহ বের হয়ে যায়। তখন গিয়ে দেখলাম যে সাপটা বসে আছে। ওই অবস্থায় সাপটাকে উদ্ধার করতে সক্ষম হই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু হলে নির্মাণ শ্রমিকরা আমাদের ইনফর্ম করে আতঙ্কিত হয়ে, তো সেখানে গিয়ে দেখলাম যে ওয়াশরুমের উপরের দিকে একটি দুধরাজ সাপ, ঘুটঘুটে অন্ধকার, সে এখানে উপরে বসে আছে। পরবর্তীতে উপরে উঠে বেশ চ্যালেঞ্জিং ছিল। ওইখানে গিয়ে দেখলাম যে বেশ কিছু ইঁদুর ছোটাছুটি করছে। তো ওই অবস্থায় ওই দুধরাজটাও ছোটাছুটি করছে। তো ওইখানে নির্মাণ শ্রমিকরা আতঙ্কিত ছিল। সাপটি উদ্ধার করি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সাপটা উদ্ধার করতে হয় ওই অন্ধকারের মধ্যে, অনেকটা চ্যালেঞ্জ নিয়ে। এভাবেই ক্যাম্পাস ও আশপাশের লোকালয় থেকে একের পর এক সাপ উদ্ধার করে যাচ্ছেন রফিক ও তার বন্ধুরা। খেয়াল করবেন এখানে কথাটি কিন্তু বলা হয়েছে সাপ উদ্ধার করা, অর্থাৎ তারা সাপটিকে ধরে মেরে ফেলছেন না। প্রায় সময় আমরা লক্ষ্য করি সাপ ধরা মাত্র সেটিকে মেরে ফেলা হচ্ছে। এটি যেন করা না হয় সে লক্ষ্যে রফিক ও তার বন্ধুরা সম্প্রতি তাদের ক্যাম্পাসে পালন করেছেন সর্প দিবস। আসলে আমাদের ক্যাম্পাস এত সুন্দর, এখানে অনেক জীববৈচিত্র্য আছে, অনেক সাপ আছে। এই সাপ সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এই সর্প দিবস উপলক্ষে অন্ততপক্ষে আমাদের জনসাধারণকে সচেতন করার জন্য প্রতি বছর আমাদের এই সর্প দিবস পালন করা উচিত। সাপকে আমি এক সময় খুব ভয় পাইতাম, মানে খুব বলতে খুবই ভয় পাইতাম। আমি এই সাপ স্নেক অ্যাওয়ারনেস একটা গ্রুপ আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই গ্রুপের সাথে থেকে এবং আমাদের রফিক ভাই আছে, তার বিভিন্ন ইতিবাচক পোস্টগুলোর মাধ্যমে আমি মানে এখন সাপটাকে আর ভয় পাই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় 36 প্রজাতির সাপ পাওয়া যায়। এই সাপগুলি আগেও ছিল, কিন্তু আগে তো দেখা যেত না বা মানুষ দেখতো না, বা দেখলেও মানুষ জানতো না। কিন্তু সাপ আগে থেকেই ছিল। বর্তমানে যেটা হচ্ছে যে সাপের আবাসস্থল নষ্ট হচ্ছে, যে কারণে সাপ তাদের আবাসস্থল হারানোর কারণে সেগুলি প্রকৃতি থেকে বের হয়ে লোকালয়ে চলে আসছে। 16 জুলাই বিশ্ব সর্প দিবস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা আমরা উদযাপন করে থাকি। আসলে এই দিবসটার মাধ্যমে আমরা মানুষ ও সাপের মধ্যকার যে সংঘর্ষ সেটা কমিয়ে আনার চেষ্টা করি, মানুষকে সচেতন করার মাধ্যমে। সাপ মানেই ভয় না, সাপ মেনেই আতঙ্ক না, সাপ মানে ঘৃণার জিনিস না। হ্যাঁ, আমার ভয় পেতে হবে, আমার বিশদ সাপগুলোকে ভয় পেতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে, কিন্তু সব সাপ এরকম না। খুবই লো পার্সেন্টেজ, লেস দ্যান 10% সাপ বিষধর। সো বাকি 90% সাপ ভালো সাপ। তারা আমাদের প্রকৃতির অনেক কাজ করে। তারা না থাকলে মূলত মানুষও বেঁচে থাকা সম্ভব না, প্রকৃতি বাঁচা সম্ভব না। এই সচেতনতামূলকগুলো যদি আমরা একটু মানুষের মধ্যে পৌঁছতে পারি, আমার বিশ্বাস যে মানুষ শিখবে, মানুষ আলোকিত হবে, আস্তে আস্তে জানবে। এই উপলক্ষে আমার স্নাতকোত্তর স্টুডেন্টরা, সব ছাত্রছাত্রীরা এখানে আছে, সবাই একই ধারণা বিশ্বাসী। আমরাও মানুষকে উজ্জীবিত করতে চাই, মানুষকে জানাইতে চাই আসল সত্যটা কি। এই পর্যায়ে থাকছে সেই সেগমেন্ট যেখানে আমরা মানসিক আচরণগত নানা জটিলতার বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যার নাম আমরা দিয়েছি মন কে যে চায়।
নারী যখন বাসে উঠতে যায় বা কোনো গণপরিবহনে উঠতে যায়, সাধারণত সেই গণপরিবহনে কোনো হেল্পার বা কন্ডাক্টর থাকেন। তো বেশিরভাগ সময় হয় কি, বিশেষ করে যখন খুব রাশ টাইম থাকে, যখনই কোনো নারী উঠতে যাচ্ছে তখনই তার পিঠে হাত দিচ্ছে সে। বাসে ওঠার পরে দেখা যাচ্ছে যে তখন থেকে আরেক ধরনের যৌন হয়রানির সূচনা শুরু হয়। মেয়েদের গা ঘেঁষে দাঁড়ায়, তারপরে সেখান থেকে তারা সুযোগটা নেয়, এই যে দাঁড়িয়ে থাকছে, সিট নেই, এই যে সুযোগটা তারা সবসময় সুবিধাবাদীর মতন নিতে থাকে। বাসের কথাই যদি আমি ধরি, তাহলে বাসে কি হয় যে একটা মেয়ে ফাঁকা জায়গা ধরে দাঁড়ানোর পরেও দেখা গেল তার আশেপাশে অনেক জায়গা থাকার পরেও এই ধরনের লোকগুলো কাছে এসে দাঁড়ানোর চেষ্টা করে। তারপর হচ্ছে কাছে আসতে না পারলেও অনেক সময় দেখা যায় যে তারা দূর থেকে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত করার চেষ্টা করে, যে হয়তো স্পর্শ করছে না কিন্তু সে এমন কোনো একটা ইঙ্গিত করছে যেটা মেয়েটা দেখে বুঝতে পারছে যে তাকে হয়রানি করার চেষ্টা করছে। গণপরিবহনে উঠলে তো এরকম একটু ধাক্কা লাগতেই পারে, এরকম একটু ছোঁয়া তো লাগতেই পারে। এত সমস্যা থাকলে বাবার গাড়িতে চলো, গণপরিবহনে কেন উঠেছেন, এই ধরনেরও মন্তব্য যারা যৌন হয়রানির শিকার হয়েছে তাদের থেকে আমরা শুনতে পেরেছি। আমাদের রিসার্চ থেকে যেটা পেয়েছিলাম, শুধু আমরা গণপরিবহনের অংশটুকু তুলে ধরেছিলাম, কিন্তু যেহেতু গণপরিবহনে এত বেশি যৌন হয়রানির শিকার হচ্ছে, তার মানে মেয়েরা সমাজে আশেপাশে অন্যান্য জায়গাও বিভিন্নভাবে তাদের কর্মক্ষেত্রে, রাস্তায় আসা যাওয়ার সময় বিভিন্নভাবে এগুলো শিকার হয়েছে। এরকম জঘন্য অপরাধের সাথে যারা যুক্ত তারা কিন্তু আমাদের আশপাশেই আছে, কিন্তু আমরা তাদেরকে চিনতে পারি না মূলত দুটো কারণে। প্রথমত, ভুক্তভোগীরা এইসব মানুষের ব্যাপারে খুব একটা অভিযোগ করে না। দ্বিতীয়ত, এরা সহজ সরল ভদ্র মানুষের মুখোশের আড়ালে থাকে, যে কারণে তাদেরকে চেনা যায় না। তাহলে সমাধান কি? সমাধান আমাদেরকে খুঁজে বের করতেই হবে, কারণ গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা এক কথায় ভয়ঙ্কর। আচল ফাউন্ডেশন থেকে আমরা যেই গবেষণাটা করেছিলাম, গবেষণাটা ছিল যে গণপরিবহনে তরুণী এবং কিশোরীরা কতটা যৌন হয়রানির শিকার হচ্ছে এই বিষয়টা নিয়ে। তো জরিপে অংশগ্রহণ করেছিল 805 জন, তার মধ্যে 75% বলেছে যে তারা তাদের জীবনে কখনো না কখনো গণপরিবহনে যৌন হয়রানির শিকার হয়েছে। এই যে 75.15% কিশোরী তরুণী গণপরিবহনে যৌন হয়রানির শিকার হচ্ছে, তার মধ্যে 30.8% কিশোরী এবং তরুণী আমাদেরকে জানিয়েছে যে গণপরিবহনের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও তাদের সহযাত্রীরা তাদের গা ঘেঁষে দাঁড়িয়েছেন। তার মধ্যে ইচ্ছাকৃতভাবে স্পর্শের শিকার হয়েছে 17.9% কিশোরী তরুণী। আর তাছাড়া 14.2% কিশোরী তরুণী ইচ্ছাকৃতভাবে ধাক্কার শিকার হয়েছেন। 61.7% কিশোরী এবং তরুণী যৌন হয়রানির শিকার হয়েছে মধ্যবয়স্কদের থেকে। এখন মধ্যবয়স্কটার বয়সের রেঞ্জটা আমরা দেখছি যে 40 থেকে 59 বছরের মধ্যে যারা আছেন তারা যৌন হয়রানি করছে। যদিও এখানে এসেছে 40% হচ্ছে প্রতিবাদ করেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিবাদ করে যদি সাপোর্টটা না পাওয়া যায় অত একটা, তাহলে তার প্রতিবাদের সংখ্যাটাও ধীরে ধীরে কমে যেতে পারে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এরকম বাজে কাজের সাথে যারা যুক্ত তাদের যৌন চিন্তাগুলো খুবই বিকৃত হয়ে থাকে এবং তারা সমাজের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উন্নত দেশগুলোতে এরকম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সবসময় নজরদারির মধ্যে রাখা হয়। এরকম বিকৃত যৌন চিন্তা যারা করে, যারা কিনা আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের মানসিক অবস্থা নিয়ে আলোচনা হওয়া দরকার, জানা দরকার ভুক্তভোগীরা এরকম মানুষের দ্বারা কতটা ক্ষতির শিকার হচ্ছে। এই যে তরুণী যাদের কথা বলছেন যে তারা যখন ভিকটিমাইজড হচ্ছে, তারা প্রতিবাদ করছে না, তার সাথে যে অন্যায়টা হচ্ছে এটার প্রতিবাদ করে না, এটার আসলে বেশ কয়েকটা কারণ আছে। মূলত যদি আমরা বলি যে আমাদের সোশিও কালচারাল পার্সপেক্টিভে আসলে আমাদের শিশু অবস্থা থেকেই বালিকা, কিশোরী, তরুণীদেরকে শেখানো হয় যে মানিয়ে চলার।
আরেকটা দল আছে, খেয়াল করবেন যে যখন কোনো একটা পাবলিক ট্রান্সপোর্টে একজনের সাথে এই ধরনের অ্যাবিউসিভ ঘটনা ঘটছে, সে প্রতিবাদ করার ফলশ্রুতিতে সে যে আরও বেশি অপমানিত হলো, সেটাকে যখন সে দেখছে, উইটনেস করছে, তার মানে তার একটা এনভায়রনমেন্টাল লার্নিং হচ্ছে, যেটা দেখে শিখছে যে আমি যদি এটা প্রতিবাদ করি তার ফলশ্রুতিতে আমি হয়তো আরও বেশি হেনস্থা হয়ে যেতে পারি। এটার একটা আসলে লং টার্ম কনসিকোয়েন্সেস আছে। যেমন তার ব্যক্তিগত জীবনে সে কিন্তু আমাদের এটা যেহেতু পুরুষ শাসিত সমাজ বা পুরুষ প্রধান সমাজ যদি বলি আমি, সেক্ষেত্রে একটা জেনারেলাইজ তার ভাবনা তৈরি হয় যে পুরুষ মাত্রই এমন, এবং তার যখন তার লাইফে যে পার্টনার আসে তার প্রতি কিন্তু সে হয়তো ওভাবে আস্থা বিশ্বাসের সম্পর্কটা স্থাপন করতে পারে না। এবং একই সাথে দেখা যায় যে তার ব্যক্তিগত যে যৌন জীবনটা আছে সেটা অনেক ক্ষেত্রে আমরা পাই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, সেটা খুব বাধাগ্রস্ত হয়। যৌন বিকৃতি হচ্ছে এমন ধরনের অদ্ভুত যৌন আচরণ করবে যেটা সরাসরি আসলে যৌন আচরণও না। নর্মাল যৌন আচরণ বলতে আমরা যা বুঝি সেরকমটা না। যেমন ধরা যাক মানুষের গায়ে হাত দিয়ে ফেললো, এটা কিন্তু কোনো করার কথা না, একজন লোককে আপনি হেনস্থা করতে পারেন না। আরও বিভৎস টাইপের বিকৃতি, যেমন একটা আছে শিশু যৌন নির্যাতন করে, এই ধরনের মানুষগুলোকে বিদেশে কিন্তু একদম মানে হাই প্রোফাইল সিকিউরিটি দিয়ে একদম বিচ্ছিন্ন করে ফেলা হয়, যাতে কোনো শিশুর জন্য ক্ষতিকর হয়ে না ওঠে। এগুলোকে ডেফিনেটলি আমি বলবো যে এদের কাউন্সেলিং দিলে প্রথমে সংরক্ষিতভাবে নিয়ন্ত্রণ করা উচিত, তারপর কাউন্সেলিং, যাতে বের হয়ে সে কিছু করতে না পারে। কারণ এই ধরনের মানুষ খোলামেলাভাবে পৃথিবীতে হেঁটে বেড়াবে সেটা হতে পারে না। উন্নত দেশগুলোতে না ছোটবেলা থেকে সেক্স এডুকেশন বলে একটা ব্যাপার আছে, যে সে তার নিজের শরীর এবং তার যৌন আচরণ সম্পর্কে একটা ধারণা পাবে, এবং অন্য আরেকজন ব্যক্তি, অন্য লিঙ্গের একজন ব্যক্তির আসলে তার যে প্রাইভেট পার্টগুলো এবং তার যৌন আচরণ সম্পর্কেও সে শ্রদ্ধাশীল হবেন এবং জানবেন। আমাদের দেশে এই ওরিয়েন্টেশনটা প্রপারলি করা হয় না। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদের এই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।